উপন্যাস চিত্রাঙ্গনা, লেখিকা ইশরাত জাহান জেরিন। পর্ব ১। পাঠে আছি আমি স্নিগ্ধা আক্তার। গাইজ, লেখিকা এই গল্পে সতর্কতা দিয়ে দিয়েছে, যারা ভায়োলেন্স পছন্দ করেন না তাদের জন্য এই গল্পটা না। এই গল্পে এমন সব ভায়োলেন্স আর লোমহর্ষক ঘটনা থাকবে যা সবাই নিতে পারবে না। তো এই গল্প যারা শুনতে পারবেন তারাই শুনবেন। মধ্যরাতে ঘুম থেকে উঠিয়ে সপ্তদশী চিত্রার গায়ে লাল বেনারসি মুড়িয়ে দেওয়া হয়। স্বামীর বয়স 50 ঊর্ধ্বে, যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তিনি চিত্রার পরিচিত সহপাঠী রোকসানার পিতা। লোকের স্ত্রী মারা গেছেন আজ 2 সপ্তাহ হয়নি। চিত্রার অন্তরাত্মা ভয়ে কাঁপছে। হৃৎপিণ্ডের ধুকপুকানি শব্দ তাকে নিমিষেই কাবু করেছে। কি করবে সে এখন? সে তো সোহাগ ভাইকে ভালোবাসে। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা লাবণ্যের পক্ষে অসম্ভব। হাতের কাছে ফোন নেই। মামি তাকে একটু আগেই একগাল কথা শুনিয়ে জলদি শাড়ি পরতে বলে গেছেন। আচ্ছা, সোহাগ ভাইয়ের রুমে গিয়ে তাকে জানিয়ে আসলে কি এই বিপদ হতে লোকটা তাকে রক্ষা করবে? হ্যাঁ, রক্ষা না করে কোথায় আবার যাবে? শত হলেও তারই তো প্রেমিক সোহাগ ভাই। ভাবতে না ভাবতেই মামি হুড়মুড়িয়ে আবার রুমে আসেন, সঙ্গে তার বড় ছেলের বউ মারিয়া। মুখপুরি, তুই এখনো বইসা আসস? তোর আম্মার আইসা বুঝি তোরে তৈরি করব? মার্জিয়া বেগম গর্জে উঠলেন, দয়া করে এমন করো না মামি। আমি এই লোককে বিয়ে করতে পারবো না। আমি এই লোককে বিয়ে করব না। দয়া করো। ঘরের সব কাজ আমি করব, ভালো করে করব। তাও রহম করো মামি, রহম করো। চিত্রা মার্জিয়ার পা ধরে আর্তনাদ করে, তবে এহেন আর্তনাদ মার্জিয়ার হৃদয় ছুঁয়েছে বলে মনে হয় না। চিত্রাকে পাশ কাটিয়ে মারিয়া শাড়িটা ছুঁড়ে মারে তার মুখের উপর। তাচ্ছিল্য স্বরে বলে, নাটক কইরা লাভ হইব না। আম্মা, আপনি ওরে ধরেন, আমি শাড়ি পরাই। ভাবি, আমি আপনার পায়ে পড়ি, আমার সঙ্গে এমন অন্যায় করবেন না। মারিয়ে ধাক্কা মেরে নিজের পা সরিয়ে নেয়। আবারও বলে উঠে, হ্যাঁ, সব অন্যায় খালি আমরা করি, আর তুই তো দুধে ধোয়া তুলসী পাতা। এই বাড়ির কাঁধে বইসা আর কতকাল খাইবা? পরিবারটারে তো ধ্বংস কইরা ফালাইছো। শেয়ানা মাইয়া হইয়া ঘর জোড়াইয়া দাফাইয়া বাড়াও। আমার জামাইটারে তো বশ করবার পারো নাই, তাই এখন সোহাগের পেছনে লাগছো। তোমাগোর মতো মাইয়া মানুষের আমার খুব ভালো কইরা চেনা আছে। যার বাপ মায়ের ঠিক ঠিকানা নাই, তার আবার কিসের হ্যাডাম? মারিয়ার নোংরা কথায় চিত্রার ভিতরটা জ্বলে পুড়ে উঠল। শত্রু আসলে জানে তার দুর্বল দিকটা কোথায়, তাই তো বেছে বেছে সেখানেই বারবার আঘাত করে। সে আর কতবার দুনিয়াকে বোঝাবে তার মা বাবা কোনো অপরাধী না, খারাপ না। মনে মনে সোহাগকে খুঁজছে চিত্রা। তার চিত্রা সওদা হয়ে যাচ্ছে। সে কি তাকে বাঁচাতে আসবে না? সে কি কিছুই জানে না? তাকে কি কেউ কিছু জানায়নি? শুধুমাত্র একবার সোহাগের কাছে যেতে চায় সে। ওই মানুষটা ছাড়া নিজের বৈধতা আর কাউকে দিতে পারবে না চিত্রা। এমন কিছু হওয়ার আগে মৃত্যু শ্রেয়। কি আম্মা হইছে? মিজান সাহেব তো বইসা আছে, ওরে তৈরি করছো? দরজার ওপাশ থেকে মার্জিয়ার বড় ছেলে মাহাদি হাঁক ছাড়ল। মার্জিয়া দরজা খানিকটা ফাঁক করে মাথা বের করে জবাব দিলেন, এই তো আরেকটু, ওরে আমি নিয়ে আসতাছি, তুই যা আব্বা। মাহাদি চলে গেল। মার্জিয়া একবার চিত্রার চুলের মুঠি শক্ত করে মুঠোয় পুরে বলেন, হারামির বাচ্চা, ওঠ ওঠ কইলাম। বসার ঘরে 5-6 জন পুরুষ মানুষ বসে আছে। তার মধ্যে মাহাদি, মিজান সাহেব, কাজী সাহেব সহ আরও কয়েকজন লোক। মিজান সাহেব ঠিক বিয়ে করতে এসেছে নাকি মাঝরাতে চিত্রাকে মোটা টাকায় কিনে বর্ডার পাচার করতে এসেছে, সেটা তিনি নিজেই ভালো জানেন। এলাকার সবাই জানেন নারী পাচারের সঙ্গে তার কোনো না কোনো হাত আছে। তবে
এখন অবধি কোনো প্রমাণ পাওয়া যায়নি। মিজানের লম্বা চওড়া শরীর, কালো কুটকুটে গায়ের রং, লালচে পান খাওয়া দাঁত, হাসি বিশ্রী, হাতে লেগে মুখ থেকে পানের কষ ছিটে আসছে। কই মাইয়া, কই মাহাদি? আসতেছে, একটু দাঁড়ান। এখানে কি দাঁড়াইতে আসছি? সময় নাই হাতে। এই মাইয়ার বদলে কিন্তু মোটা টাকা দিছি, সেটা ভুইলা যাইও না। মাহাদি একটু বিরক্তি নিয়ে চিত্রার রুমের দিকে তাকায়। হুট করে রুমের দরজা খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে লাল শাড়ি পরা একটা মেয়ে, মাথায় ঘোমটা। মারিয়া শক্ত করে চিত্রার বাহু ধরে আছে। চিত্রার ফর্সা মুখখানা কাঁদতে কাঁদতে লাল হয়ে ফুলে উঠেছে, এখনো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। চিত্রা একবারটি চোখ তুলে দেখার চেষ্টা করল তার সোহাগ কোথায়, কেন সে এখানে নেই। বুক মুচড়ে আসছে তার। চিত্রাকে বসানো হলো সোফায়। মামা কোথায়? দু চোখ একটিবার মামাকে খোঁজার চেষ্টা করল। সে কি তার চিত্রাকে রক্ষা করবে না? কিন্তু কেমন করেই বা রক্ষা করবে? মামা যে নড়াচড়া থেকে শুরু করে কথা বলার শক্তিও হারিয়েছে, বিছানায় পড়ে আছে। চিত্রার কষ্ট তার বারবার নজর হয়তো ঠিকই কাড়ে। মাঝে মাঝে চিত্রার অসহায় মুখটির দিকে তাকিয়ে দু চোখ থেকে জল গড়িয়ে পড়ে মঞ্জুর কাদিরের। হইছে, এমনেতে অনেক দেরি হইয়া গেছে। কাজী সাব, জলদি বিয়া পড়ান। বউ নিয়া আমার আবার আজকেই কুমিল্লা যাইতে হইব। রাইতেই রওনা হমু, বলল মিজান। মিজানের কাঁধে হাত থেকে পাশ থেকে আরেকজন লোক বাঁকা হেসে বলল, কি মিয়া, বিয়া কইরা কুমিল্লা কেন যাইবা? বাসর করবা না? নাকি আগের মতন এখন আর জোর নাই? হো হো করে লোকটি হেসে উঠলেন। পাশে বসে থাকা বাকিরাও হাসলেন। যেন একটু আগে খুব গর্ব হওয়ার মতো কথা হয়ে গেছে এখানে। চিত্রার ঘৃণা লাগছে। বাবার বয়সের একটা লোকের সঙ্গে তার বিয়ে, তাও আবার হুট করে এমন মাঝরাতে। লোকটাকে দেখেই মনে হচ্ছে আস্ত একটা লম্পট। শাড়ির ওপর দিয়ে চিত্রাকে কেমন করে চোখে গিলে খাচ্ছে। কাজী সাহেব নড়ে চড়ে বসেন বিয়ে পড়ানোর জন্য। মাহাদি একবার আর চোখে চিত্রার দিকে তাকায়। একটু আগেও ঘর থেকে মেয়েটার আহাজারি শোনা যাচ্ছিল। মুহূর্তেই কি এমন হলো যে এতটা নিশ্চুপ হয়ে গেছে? যাকে ভালোই হয়েছে, ঝামেলা করলেই তো হলো। তো বিয়ে শুরু করা যাক, কাজী জিজ্ঞেস করল। শুরু করেন। কাজী সাহেব খুতবা পড়তে বলেন। মরহুম মুন্সি সাহেবের বড় ছেলে মোহাম্মদ মিজান সাহেবের সঙ্গে কাজী সাহেব হঠাৎ থমকে গেলেন। সদর দরজাটা একেবারে ভেঙে ফেলার মতো শব্দ করে কার যেন দরজার আঘাত করছে। সবাই ভয় পেয়ে যায়। মাঝরাতে কারা এলো? মারিয়া ভয়ে গুটিসুটি মেরে মার্জিয়ার পেছনে গিয়ে দাঁড়ায়। আমি দেখতাছি। মাহাদি উঠে গেল। মার্জিয়া তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও কোনো লাভ হয় না। দরজা খুলতেই বেশ কিছু লোক ঘরে ঢুকে পড়ল। মাহাদি তাদের দেখে দু পা পিছিয়ে এলো। সকলের হাতে অস্ত্র। ডাকাত নাকি ওরা? এবার সকলে ভেতরে ভয়ে যেন বাসা বেঁধে বসল। হঠাৎ ছেলেগুলোর পেছন থেকে সুঠাম এক পুরুষ এগিয়ে এলো, স্যুট প্যান্ট পরিহিত। মিজান সাহেব লোকটাকে দেখে কেন জানি আটকে উঠল। সোফা থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো। চিত্রা এখনো বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। তবে নতুন কোনো বিপদের যে উদয় হয়েছে তা খুব ভালো করেই বুঝতে পারছে সে। ছেলেগুলো সোফা থেকে সবাইকে সরিয়ে দিয়ে ভালো করে তা মুছে দিল। লোকটা এসে সোফায় বসে পায়ে পা তুলল। ছেলেগুলোর মধ্যকার একজন এগিয়ে এসে লোকটির শরীর থেকে স্যুট খুলে হাতে নিল। ফারাজের পাশেই দাঁড়ালো সে। লোকটি ভাবলেশীনভাবে টেবিলের ওপর রাখা মিষ্টির
প্লেট থেকে একটা মিষ্টি মুখে দিয়ে জিজ্ঞেস করলো, তো মিজান সাহেব, কচি মেয়েদেরকে যদি আপনার মতো চাচারাই বিয়ে করে ঘরে নিয়ে যায়, তবে আমাদের মতো ভাতিজাদের কি হবে? মিজান সাহেব ভয়ে কাঁপছেন, কারণ তার সামনে যে স্বয়ং ফারহাজ এলাহি বসে আছে, চেয়ারম্যানের ছোট ছেলে। তবে সে দেশে ফিরল কখন, আর এখানে তার কি কাজ? জবাব দিচ্ছেন না যে? ফারাজের কণ্ঠস্বর গভীর। আপনি এখানে? কাপা গলায় প্রশ্ন করল মিজান। আপনাকে প্রশ্ন করেছি, চোখ তুলল ফারহাজ। না মানে, কাজী সাহেব বিয়েটা চটজলদি পড়ান। বিয়ে তো খেতে এসেছে। মিজান সাহেবের মুখে খানিকটা হাসি ফুটল। তবে মিজান সাহেব বিয়ে নয় আমারটা। কাজী সাহেব দেনমোহরটা বেঁধে তাহলে বিয়ে পড়ানো শুরু করেন। মিজান সাহেবের মুখটা ছোট হয়ে এলো। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। বাড়ির বাকিদের অবস্থা একই, তবে কারো সাহস হচ্ছে না লোকটার বিরুদ্ধে হুঙ্কার তুলতে। মাহাদি ইতিমধ্যেই চিনতে পেরেছে কে এই ফরাজ এলাহি, তাই সে আগেই চুপ হয়ে গেছে। যেখানে মিজান সাহেবের মতো লোকের খুঁটি নড়বড়ে হয়ে গিয়েছে, সেখানে তার কোনো খেতে সবজি। ফারাজ সোফায় গা এলিয়ে বসে, ভয়ার্থক চিত্রার দিকে তাকিয়ে বাঁকা হাসে। বলল, জলদি করুন কাজী সাহেব, ভোর হওয়ার আগে তো আমার আবার বাসরটাও সারতে হবে। বিয়ে তো শেষ, এবার আমার বউকে আমি বাড়ি নিয়ে গেলাম। বুঝতেই তো পারছেন, এই মাঝরাতে সদ্য আমার বিয়ে হয়েছে, এখন বাসরটা বাকি, সেটাও তো সারতে হবে। সবাই হা হয়ে ফারাজের দিকে তাকিয়ে আছে। সকলে মনে হচ্ছে মাঝরাতে তাদের বাড়ির ওপর দিয়ে কোনো বড়সড় ঝড় চলে গেছে, অথচ তারা আঁচ পেলেও কিচ্ছুটি করতে পারছে না। তার চিত্রা তো মোমের তৈরি পুতুলের মতো নির্বাক হয়ে পড়ে আছে। যে না সে আসতেছে আর তাকে গলিয়ে দিয়ে যাচ্ছে। সে না পারছে কিছু সহ্য করতে, আর না পারছে চিৎকার করে বলতে, আমি মানুষ, আমারও দুঃখ আছে, আমারও যন্ত্রণা হয়। দুনিয়ায় সে কার ওপর খানিকটা ভরসা করবে তার তো জানা নেই। মামিসহ গোটা পরিবারটা একটু আগেই তাকে বিক্রি করে দিচ্ছিল। দিনের বেলায় মেয়ে নিয়ে কুমিল্লা গেলে ঝামেলা হতে পারে দেখে মিজান মাঝরাত করে কাজ সারতে এসেছিলেন। কুমিল্লায় নিয়ে মিজান হয়তো চিত্রাকে কিছুদিন নিজের কাছে রাখত, তারপর তাকে চোরাপথে দুবাই কিংবা অন্য কোনো দেশে পাচার করে দিত। তবে এখানে বসে থাকা কেউ একবারও জানতে চাইল না অসহায় চিত্রা কেন বাপের বয়সী লোকটাকে বিয়েতে রাজি হয়েছিল। একবারটিও কেউ জিজ্ঞেস অবধি করল না। চিত্রার হুট করে মামার কথা মনে পড়ে যায়। মানুষটা একদিন তাকে বাঁচাতে গিয়ে গাড়ির অ্যাক্সিডেন্ট করেন। টাকার জন্য ভালো চিকিৎসা করানো সম্ভব হয়নি। লোকটির ওপর আগে থেকেই অনেক ঋণ জমা আছে। এখন যদি মামার জন্য নিজের সুখ চিত্রা বিসর্জন করতে না পারে, তবে তো সম্পর্কের সঙ্গে বেইমানি করা হবে। মামার চিকিৎসার টাকার কথা ভেবেই তো বিয়েতে রাজি হয়েছিল চিত্রা। কিন্তু মাঝরাত থেকেই আরেকটা ঢেউ এসে সব কিছু নিজের আধিপত্য ধ্বংস করে চলে গেল। তবে লোকটার চোখে কেন করুণা আছে কিনা চিত্রার জানা নেই। আপাতত সে জানে এই লোকটাই তার সব, তার অভিভাবক, তার বৈধ পুরুষ। তবে তিনি অক্ষরের কবুলে সম্পর্ক হলেও ভালোবাসা তো হয়ে যায় না। নিজের প্রতি ঘৃণা হচ্ছে চিত্রার। সোহাগের সঙ্গে সে তো অন্যায় করে ফেলেছে। সোহাগ যদি জানতে পারে তার চিত্রা আজ তার কথা না ভেবেই এত বড় সিদ্ধান্ত নিয়েছে, তখন কি হবে? চিত্রা জানে তার উল্টে যাওয়া জীবন আর ঠিক হওয়ার নয়। এমন কপাল নিয়ে কেউ জন্মায়? মানুষ এত অভাগা হয়? চিত্রার চোখের কোণে জল। বাড়িতে সোহাগ নেই। চিত্রার জানা নেই সে কোথায় আছে।
বাসাতেই ছিল সে, কিন্তু এখন আর নেই। থাকলে কি চিত্রার এমন পরিস্থিতির পরেও বেরিয়ে আসতো না? গাড়িতে ওঠার আগে মামাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল চিত্রা, তবে ফারাজ ইলাহি দেখতে দেয়নি। তার হাতে নাকি সময় নেই। অন্ধকার রাতে হাজারো স্মৃতি মোড়ানো বাড়িটিকে একবার নয়ন ভরে দেখল সে। তারপর শাড়ি সামলে গাড়িতে উঠে বসল। ফারাজের কালো মার্সিডিজ, আগে পিছে আরও দুটি গাড়ি, অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা লোকগুলো সেই সব গাড়িতে উঠে বসল, গাড়ি ছেড়ে দিল। চিত্রা জানে না তার গন্তব্য কোথায়, ভাগ্য তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কী লেখা আছে তার অভাগা কপালে। কান্নাকাটি বন্ধ কর বাল। মেয়ে মানুষের কান্না আমার সহ্য হয় না, খুবই বিরক্তিকর। তোমার তো খুশি হওয়ার কথা, বুড়োর বউ না হয়ে তুমি এলাহি বাড়ির ছোট বউ হয়েছ। ফারাজের টান টান গলায় স্বর। চিত্রা আঁচল দিয়ে চোখের জল মুছে ফারাজের দিকে তাকায়, জিজ্ঞেস করে, আপনি কে? আমাকে বিয়ে করলেন কেন? ফারাজ হাতে সিগারেটটায় শেষ টান দিয়ে জানালার গ্লাস নামিয়ে ঠোকা মেরে অন্ধকারে অজানায় ছুঁড়ে ফেলে। কপাল কুঁচকে জবাব দেয়, কৈফিয়ত জিনিসটা আমি বড্ড অপছন্দ করি। ফার্দার আমার এইভাবে হুটহাট প্রশ্ন করবেন না মিসেস এলাহি। আর আমি কে সেটা জানানোর জন্যই তো বিয়েটা করলাম। তোমার তো জানার হক আছে তোমার স্বামীকে। ডোন্ট ওয়ারি, আজ হয় না হয় কাল অবশ্যই জানতে পারবে। হাসল ফারাজ। ফারাজকে ভালো করে একবার পরখ করল চিত্রা। গায়ে সাদা শার্ট, কালো একটা প্যান্ট পরা, গায়ে স্যুটটা খোলার পর আর পরেনি। হাতের কবজিতে রোলেক্স ঘড়ি, চোখের মণি কালো নাকি বাদামি কে জানে, অদ্ভুত রং। গালে চাপদাড়ি, উজ্জ্বল চেহারায় অভিজাত্য আছে বলতে হবে। উরুর ওপর রেখে ল্যাপটপ কি যেন আঁটাঘাটি করছে। চিত্রা চোখ নামিয়ে জানালার দিকে তাকায়। ভেতরটা আবারও তার ভেঙে আসে। চিনে না জানে না এমন একটা লোকের সঙ্গে তার বিয়েটাও হয়ে গেল। আবার কবে এই বাড়িতে আসব? মামার সঙ্গে এখন দেখা করতে পারিনি। ফারাজ এক ঝটকায় ল্যাপটপ বন্ধ করে চিত্রার দিকে তাকায়। এই বাড়ি এখন তো এলাহি বাড়ি গেলেই না, এরই মাঝে এই বাড়ি আসার নাম নিচ্ছ। ভুলে যাও। ফারাজ এগিয়ে এসে চিত্রার গালে হাত বুলিয়ে থুতনি চেপে ধরে। হ্যাঁ, এই বাড়ির নাম ঠিকানা সব স্মৃতি ব্রেন স্টোরেজ থেকে পার্মানেন্ট ডিলিট মারো। তা না হলে আমার ব্রেনটাকে আমি রিসেট মারলে কিন্তু নিজের নামটাও ভুলে যাবে মিসেস চিত্রাঙ্গনা চিত্রা এলাহি। এলাহি চিত্রাকে ছেড়ে দিয়ে গাড়িতে রাখা মদের বোতলের কর্কটা খুলে গটগট করে মদ গিলে মুহূর্তেই গাড়িটা বিশ্রী গন্ধে লেপ্টে যায়। ভয়ে কেঁপে ওঠে চিত্রার শরীর। লোকটার গলার স্বর গভীর হলেও কেমন যেন বিষ মিশিয়ে আছে সেখানটায়। ভয় করছে চিত্রার, খুব ভয় করছে। তবে কেন জানি মনে হচ্ছে তার পাশে বসে থাকা মানুষটা তার নাড়ি নক্ষত্র দেখেই এখানে হিসেব কষে এসেছে। পাক্কা খেলোয়াড় সে। বসার রুমে সবাই নির্বাক হয়ে বসে আছে। মার্জিয়ার গর্জন উঠে মিজান সাহেবকে জিজ্ঞেস করলেন, ভাই কি হইল এইসব? ওই স্যারা ক্যাডা? আর হে তো আপনার সামনেই এই মাগিরে বিয়া কইরা নিয়া গেছে। চুপ কইরা বইসা ছিলেন কেন আপনি? বইসা থাকমু না তো কি করমু? জানের প্রতি মায়া সবার আছে। এলাহি বাড়ির পোলার বিরোধিতা কইরা কি মারা খামু নাকি? আগে যদি জানতাম ফারাজ এলাহির এই বাড়ির মাইয়ার উপর নজর আছে তাইলে ভুলেও এইখানে আসতাম না আমি। এখন আমার ভয় করতাছে। ভয়? কি বলতাছেন?
তারে তো আমরা চিনি না, আজ প্রথম দেখলাম, বলল মারিয়া। চিনেন না এখন ঠিকই চিনবেন, আর এমন চিনা চিনবে কখনো ভুলতেও পারবেন না। আল্লাহ জানে তাগো লগে কিসের ঝামেলা আপনাগোর। চিত্রার কপাল তো ভাঙলো, লাগছেই সঙ্গে আপনারও ভাইঙ্গা যাইবে। মিজান সঙ্গে আনা লোকদের নিয়ে উঠে দাঁড়ায়। রাতের মধ্যে গ্রাম ছাড়তে হবে তাদের। ফারাজের নজর বাজপাখির মতো, তার মতলব শকুনের মতো। তাকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। কখন কোন দিক দিয়ে মারবে বুঝে ওঠাও দায়। সবাই চলে যাওয়ার পর মাহাদি ধাপ করে মাটিতে বসে পড়ল। মাথা কাজ করছে না তার। কি হয়ে গেল একটু আগে? সে একটুও বিরোধিতা করার সাহস পায়নি। কিন্তু কেন? মারিয়া দৌড়ে স্বামীর কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে হাউমাউ করে বলে, কি হইছে তোমার, কি হইছে? মার্জিয়াও ছেলের কাছে যান, তারও একই প্রশ্ন। মাহাদি নিজের চুল খামচে ধরল, বিড়বিড় করে বলল, সব শেষ, এখন তো কিছুই হয় নাই, হইব, ধ্বংস হইব সব। ফারাজ এলাহির আম্মা মানুষ না, জানোয়ার, সবাইকে শেষ কইরা ফেলব সে। আচ্ছা আম্মা, সোহাগ কই? ঘণ্টা খানেক পর গাড়ি থামল এলাহি ম্যানশনের সামনে। জমিদার বাড়ি। এলাহিদের পূর্বপুরুষগণ জমিদার ছিলেন, নামিদামি জমিদার। সেই সব কথা এখন কেবল পুরনো গল্প মাত্র। 3 তলা বিশিষ্ট একটা ভবন। কিশোরগঞ্জ শহরে মাঝ বরাবর এই বাড়ি অবস্থান হলেও বেশ দৃষ্টিনন্দন। চিত্রা কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। 2 মহিলা কাজের মেয়ে ঘুমন্ত চিত্রাকে জাগাতে আসলে ফারাজের বাজের মতো দৃষ্টি তাদের থামিয়ে দেয়। ফারাজ সবাইকে ধীর গলায় বলে, ওর ঘুম যদি কারো শব্দে ভাঙে তবে এখানেই পুঁতে কবর দিব। কারোর আর সাহস হয়নি ঘুমন্ত চিত্রার ধারের কাছেও ঘেরার। ফারাজ আস্তে করে চিত্রাকে পাজাকুলে তুলে নিঃশব্দে সিঁড়ি বেয়ে দোতলার ঘরটায় যায়। দোতলার সবচেয়ে বড় ঘরটা ফারাজ এলাহির। যদিও এই বাড়িতে তার কম, বরং ঢাকায় অবস্থিত ফারাজ নিবাসে তার বেশি থাকা হয়। আর বাংলাদেশে ফারাজ থাকেই বা কদিন? বিদেশেই তো তার সব কাজ, সেখানেই তার আসল বসতি। ফারহাদ চিত্রাকে বিছানায় শুইয়ে দিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে গলার নেকটাইটি খানিকটা ঢিলে করে ডিভানে পা ছড়িয়ে বসল। হুইস্কির কর্কটা খুলে গ্লাসে ঢেলে নিল কিছুটা। তাতে 2-1 টুকরো আইস কিউব ছেড়ে দিয়ে এক চুমুকে সবটা গিলে ফেলল। চিত্রা নিজেও কি জানে সে এমন গভীর ঘুমে কি করে মগ্ন হলো, জানে না। আর ফারাজ তাকে না জানালে সে জানতেও পারবে না যে গাড়িতে ফারাজ তাকে যে এই পানির বোতলটা দিয়েছিল তাতে স্লিপিং ড্রাগস মিশ্রিত ছিল, তবে সামান্য একটুখানি। ক্লান্ত শরীর ছিল বলে ড্রাগস চিত্রাকে ভালোই জব্দ করেছে। ফারাজের চোখ চিত্রার ধপধপে ফর্সা পেটের দিকে যায়। শাড়িটা সরে যাওয়াতে পেট দেখা যাচ্ছে। ফারাজ সিগারেট জ্বালিয়ে চিত্রার দিকে এগিয়ে যায়। বাম হাতে তার হুইস্কির বোতল। চিত্রার তখনও ঘুমে বিভোর। ফারহাদ কিছুক্ষণ চেয়ে থেকে দেখল চিত্রাকে। নিষ্পাপ একটা চেহারা। অভাগীদের সাহসী হওয়াও ভালো না, আর বেশি দয়ালু হওয়াও তো মোটেও না। তোমার সুন্দরতা আসলেই একটু বেশি বোকা। নিজের কবর নিজেই খুঁড়তে বেশ পটু। ফারহাদ ঝুঁকে পড়ে চিত্রার উপর। এত শান্তিতে তোমাকে কি করে ঘুমাতে দেই বলো, যেখানে তুমি নিজেই আমার ঘুম বরবাদ করে ঘুমাচ্ছ। ফারহাদ হুইস্কির বোতল কাত করে ঘুমন্ত চিত্রার মুখের উপর ঢেলে দেয়।
ঘুমন্ত চিত্রা ধরফরিয়ে জেগে ওঠে। মুখ বুক সব ভিজে গেছে। উপস, সরি ডার্লিং, গ্লাস ভেঙে তোমার মুখে ঢেলে দিয়েছি। আই মিন হুইস্কি। শাড়িটা খুলে ফেলো। আমি খুলতাম, তবে খোলার থেকে দেখার মজা বেশি। চিত্রার ঘুম এক নিমিষেই হাওয়া কাশতে কাশতে জীবন শেষ। কি বাজে গন্ধ, উটকো একটা বাজে গন্ধ। চিত্রা আবারও কান্না করে উঠল। আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছাড়ুন, আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। ওমা বউ আমার এসব কি বলে? আমি তো তোমাকে এখনো ধরলামই না। আমি ধরলে তো টিকতে পারবে না সোনা। আর কৃতজ্ঞতার কথা বলছো? ফারাজ এলাহির ওসব ছোট লোকি জিনিসের ওপর কোনো ইন্টারেস্ট নেই। ওসব তোমার কাছেই রাখো। আই ওয়ান্ট নিড অল দিস, আই জাস্ট ওয়ান্ট ইউ। ফারহাজ নেকটাইটা খুলে শার্টের বোতাম হাত দেয়। চিত্রার দিকে যতটা ঝুঁকা যায় ঠিক ততটাই ঝুঁকে। চিত্রা ভয় করছে, কে বাঁচাবে তাকে? এই লোকটার শরীর ছোঁয়ার অধিকার কিছুতেই দিতে পারবে না চিত্রা। মনে মনে একবার সোহাগ বলে চিৎকার করে সে। দয়া করুন প্লিজ। ওই একটা জিনিস আমি করতে জানি না, দয়া। মাই ফুট, আই ফাকিং হেট দিস। কাম বেবি। তোমার কান্নার পরিমাণ আমি আরেকটু বাড়িয়ে দেই। পুরো এলাহি বাড়ি যেন তোমার কান্নার শব্দে আঁতকে ওঠে। বলে, ছেড়ে দেন স্যার, মরে যাবে আপনার বউ। ফারাজ এলাহি গা থেকে শার্ট খুলে চিত্রার শাড়ির ওপর হাত বাড়াতে গেলেই চিত্রা ছিটকে দূরে সরে যায়। ফারহাজ বেপরোয়া হাসল। এই বউ, আমি তোমার সঙ্গে ছোটদের নয় বড়দের ছোঁয়াছুঁয়ি খেলতে এসেছি। কাম বেবি। আচ্ছা, তোমার বয়স কত? মানে আমি ভার ছেড়ে দিলে আমার লোড সামলাতে পারবে তো? চিত্রা আরেকটু পিছিয়ে জবাব দিল, 17। একটু বেশি ছোট হয়ে গেলে না? হাইট এত কম কেন তোমার? ছোটবেলায় বুঝি চেটে চেটে হরলিক্স খাওনি? হাসতে হাসতে ফারহাজ হাত কখন যে চিত্রার বুকের কাছে জড়ানো শাড়ির ওপর এসে পড়েছে বুঝতেও পারেনি চিত্রা। সামনে যেই মানুষটা আছে সে তার স্বামী। তার স্ত্রীর প্রতি একটা হক আছে, তা চিত্রা ভালো করেই জানে। এখানে চিৎকার চেঁচামেচিও করা যাবে না। নিষেধাজ্ঞা করলেও অভিশাপ ছুটবে কপালে। চিত্রা চোখমুখ খিঁচে ঘাপটি মেরে বিছানার চাদর খামচে ধরে। ফারহাজ চিত্রার কাপা ঠোঁটের স্পর্শে নিজেকে সঁপে দিতে এগিয়ে আসে। তবে ঠোঁটে ঠোঁট রাখার আগ মুহূর্তেই ফোনের শব্দ তার মেজাজ বিগড়ে যায়। কপাল কুঁচকে সে বেডসাইড টেবিলের উপর থেকে হাত বাড়িয়ে ফোনটা নিয়ে রিসিভ করে। মুহূর্তেই তার মেজাজ তুঙ্গে উঠে যায়। গায়ে শার্ট জড়িয়ে জলদি সে উঠে পড়ে। চিত্রা বুঝতে পারছে না হঠাৎ কী হলো, তবে খারাপ কিছু একটা যে হয়েছে তা সে হাড়ে হাড়ে উপলব্ধি করছে। যদিও খুশি খুশি লাগছে, কারণ ফারহাজ এলাহির হাত থেকে তো নিস্তার পাওয়া গেছে। এত খুশি হওয়ার প্রয়োজন নেই। আমি ছাড় দিয়েছি, এর মানে ছেড়ে দেইনি। সময় হলে আরও নির্মমভাবে তোমায় ধরব, তখন তুমি ঝরে পড়বে, যেমনি ঝরে ভোরের শিউলি। আন্ডারস্ট্যান্ড? ফারহাজ রুম থেকে বেরোনোর আগে চিত্রাকে আরেকবার হুঁশিয়ার করে, যেমনভাবে রেখে যাচ্ছি তেমনভাবেই যেন এসে পাই। আই রিপিট, যেমনভাবে রেখে যাচ্ছি তেমনভাবেই যেন এসে পাই। হাতে আমার সময় নেই। এসে তো আমাকে বাসরটাও সারতে হবে, তাই না? আসার সময় তোমার জন্য পেইন কিলার নিয়ে আসবো। বুঝতেই তো পারছো, আমার 32 বছরের ক্ষুধার ভার এক রাতে সহ্য করা তোমার পক্ষে অত সহজ হবে না ডার্লিং। কিন্তু চিন্তার কিছু নেই, আমি আবার মানুষকে
অভ্যস্ত করে তুলতে পারদর্শী। জানোই তো, মানুষ আবার অভ্যাসের দাস। অভ্যাস হলে সব সহ্য করতে পারে। অন্ধকার রাত, মিহি চাঁদের আলো, ট্রলার ধীরে গতিতে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে ভেসে যাচ্ছে। নদী থেকে পানি কেমন যেন একটা উটকো গন্ধ নাকে আসছে। ভোর হতে এখন অনেকটা সময় বাকি। রাতের অন্ধকারে নদীর জলকে দেখলে কেমন কালো আর ভয়ঙ্কর দেখাচ্ছে। ট্রলারের আধমোড়া একটা লোক পড়ে আছে। দুজন যুবক তাকে আবার শক্ত করে ধরে রেখেছে। লোকটার ডান হাত আর পা দুটো কেটে 2 টুকরো করে তার সামনে বিছিয়ে রাখা হয়েছে। শরীরে শক্তি নেই। এত বছর ধরে কামাই করা রক্তগুলো চোখের সামনে গলগল করে বেরোচ্ছে। তবে লোকটার চোখ ফেলে সেই দৃশ্য দেখার শক্তি নেই। শক্তপোক্ত একটা তাগড়া পুরুষ লোকটার সামনে এসে দাঁড়ায়। সাদা একটা পাঞ্জাবি পরিহিত সে, গলায় তার কালো রঙের মাফলার ঝুলানো, লম্বা চওড়া আকর্ষণীয় সুঠাম দৈহিক গঠন। লোকটি তার বাঁ পা আধমোড়া ব্যক্তির ডান হাতের কাটা অংশে কষে একটা চাপ দেয়। আঘাত পাওয়া লোকটির মুখ থেকে ভোঁতা গোঙানি শব্দ বেরিয়ে আসে। চিৎকার করার মতো শক্তি তার শরীরে আর বেঁচে নেই। কোন হাত দিয়া মাল চুরি করছস রে শালা মাদার? ডান হাত দিয়া, কিন্তু ওইডা তো আমি কাইটা ফালাইছি। না না, মনে হয় বাম হাত দিয়া মাল চুরি করছস। শুনি তুই নাকি আবার বাঁ হাত দিয়া গিলছস। নিশ্চয়ই মালডাও বাঁ হাত দিয়া সবার করছস। মাফলার পরা লোকটি তার পেছনে দাঁড়িয়ে থাকা 7-8 বছরের যুবক বিল্লালের দিকে হাত বাড়ালে সে একটা রামদা এগিয়ে দেয়। লোকটি একবার উঠে দাঁড়ায়, চারদিকে একবার চোখ বুলায়। কিন্তু অদ্ভুত সুন্দর হয় রাতের পরিবেশ। বিস্মিত হেসে ঘাড়ে হাত বুলায় সে। তারপর এক ঝাটকায় রামদা দিয়ে লোকটির বাম হাতে একটা কোপ বসায়। আহত লোকটি একবার আল্লাহ বলে একটা চিৎকার করে, কিন্তু তাতে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। লোকটা একটা সিগারেট ধরিয়ে বড় করে টান দেয়। ধোঁয়া ছেড়ে দেয় নদীর বুকে। নিজের সাদা পাঞ্জাবিটা রক্তে গট করছে। সেই রক্তের দিকে লোকটি তাকিয়ে বলল, বাহ, তুই আমার মাল চুরি করছস? তোর কইলজাডা না দেখলে কি চলে? তোর কইলজাডা দেহনের খুব শখ আমার। বিল্লাল লম্বা রামদাটা দে তো, যেইডা নতুন আনছি। আমি তার কইলজাটা দেখমু, কত বড় কইলজা তার। না দেখলে কি চলে ক? দে জলদি দে। লোকটা হাতের সিগারেট অন্ধকার নদীতে ছুঁড়ে ফেলে আধমোড়া লোকটির দিকে তাকায়। লোকটাকে চেপে ধরে রাখা ছেলেদের মধ্যকার একজন তার চুলের মুঠি চেপে ধরল। তারপর সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করল, আগে কইলজা বের করবেন নাকি খোদার নামে জবাই দিবেন? সেই চোরেরে কেউ খোদার নামে জবাই দেয়? পাপ লাগবো না শালা? আর এত সহজে জবাই দিয়া মুক্তি দিমু কেন রে? আমি তো ওদের আদর কইরা বুক চিরা কইলজাডা বাইর করমু। আর তারপর আমি চুরি করি নাই, জীবন ভিক্ষা দেন, আকুতি করল আহত আধমোড়া লোকটি। তুমি শালা মরার আগেও মিছা কথা কেন কও? খোদার ভয় নাই শালা বালপাকনা ভণ্ড ভোদাই। এক মুহূর্তেই লোকটার গলার স্বর বদলে যায়। সে ধমকে বিল্লাল নামক লোকটার দিকে তাকিয়ে বলে, জানোয়ার, তোরে রামদাডা দিতে কইছি না? কানের ছেদা দিয়া কথা ঢুকে না বাল তোর? আকাশের কৃষ্ণ যবনিকা অপসারিত হয়ে স্বর্ণাভ কিরণরাজি ধরিত্রীর বুকে পতিত হল। কিন্তু চিত্রার অন্তর্জগৎকালে রাতে যে প্রলয়ঙ্করী ঝড় বয়ে গেছে,
তার কৃষ্ণ ছায়া এখন ও কাটেনি। ভোর হয়েছে। চিত্রা বিছানা ছেড়ে অজু করে নামাজ পড়ল। মোনাজাতে আল্লাহর কাছে এক রাশ অশ্রু ভেজা অভিমান নিয়ে হাজির হলো। অজানা সব প্রশ্নের উত্তর জানতে চাইছিল। চিত্রার গায়ে কাল রাতের সেই লাল শাড়িটা, লাল রক্তের মতো টকটকে। রক্ত দেখলে চিত্রার ভয় হয়। রক্তের সাথে তার তিক্ত সম্পর্ক প্রতিবারই কোনো না কোনো ক্ষতি বয়ে আনে, সব কিছু কেড়ে নেয়। এই লাল শাড়ি যেন রক্তের প্রতিচ্ছবি। এক রাতে তার জীবনটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সে ধীর পায়ে এগিয়ে যায় বেলকনির দিকে। বাতাসে তার এলোমেলো চুল দুলছে, ঠিক যেন তছনছ হয়ে যাওয়া এক ঝড়ের পর অস্থিরতা। বেলকনির রেলিং আঁকড়ে ধরে দাঁড়ায় সে। পেছনের দিকে বিস্তৃত এক নিঃশব্দ জলরাশি, আতশজৌলা দীপ্তিতে মোড়ানো। ভোরের আবছায়া আলো তার কালো জলে ছড়িয়ে পড়েছে, রহস্যময় নৈঃশব্দ, যেখানে বাস্তবতা ও বিভ্রমের সীমানা ধূসর হয়ে গেছে। চারপাশে জঙ্গল, নিস্তব্ধতা, প্রহরীর মতো দাঁড়িয়ে। বাঁশবাগানের দীর্ঘ সুরদেহগুলি কুয়াশার আবরণে অর্ধেক দৃশ্যমান, অর্ধেক অদৃশ্য। ঠিক বাতাসের স্নিগ্ধ স্পর্শে পাতাগুলো কেঁপে উঠছে, আবার থমকে যাচ্ছে। চিত্রা এক মুহূর্তের জন্য স্থির হয়ে শোনার চেষ্টা করে দ্রুত ভেসে আসা কোনো অশরীরী আবাহন। হুতুম প্যাঁচা ডাকছে। ভোরের অস্পষ্ট আলোয় পুকুরের জল আলোর রেণু পড়ে। দক্ষিণের খোলা হাওয়া হঠাৎ চিত্রার এলোমেলো খোলা চুলগুলো আবারও দোলা খেয়ে নেচে ওঠে। কতক্ষণ যে এক ধ্যানে চিত্রা সেই কালো পুকুরের দিকে তাকিয়ে ছিল সেদিকে তার খেয়াল নেই। ম্যাডাম! কারো গলার শব্দে চিত্রা দরজার দিকে তাকায়। কামিজ পরা একটা মেয়ে, পটল ছেঁড়া চোখ, শ্যামবর্ণ গায়ের রং। চিত্রা রুমের ভেতর এসে জিজ্ঞাসু দৃষ্টিতে মেয়েটির দিকে তাকায়। ম্যাডাম, ছোট সাহেব কইছিল আপনার দিকে নজর রাখতে। আপনি কন কি খাইবেন? আমারে কন। আপনি কে? এই বাড়িতে কাম করি, এমনেই থাকি। কি খাইবেন কন, আমি তৈরি করতাছি। না না, আমি কিছু খাবো না, ভালো লাগছে না। ফারাজ কোথায়? সে এসেছে না? বাড়িতে আর মানুষ নেই? অভাব নাই, একটু পরেই দেখবেন বাড়ি কেমন জমজমাট হইয়া উঠে। মেয়েটি থামল। আপনে আসলেই কিছু খাইবেন না? সাহেব শুনলে রাগ হইব। কিছু হবে না। আচ্ছা, আমি রান্নাঘরে যাই, কোনো সাহায্য লাগলে আমি করে দিব। আস্তাগফিরুল্লাহ, এত জলদি আমার মরার ইচ্ছা নাই। আপনি কেন কাম করবেন? আমরা আছি না? মেয়েটি জলদি রুম থেকে বেরিয়ে যায়। চিত্রা অদ্ভুতভাবে তার দিকে চেয়ে রয়। মরার ইচ্ছা নেই দ্বারা মেয়েটি কি বোঝানোর চেষ্টা করছে? বিছানায় গিয়ে বসল চিত্রা। মাথায় তার একগাদা প্রশ্ন। কখনো তো তারা জানাই হলো না ফারহাদ ইলাহি কে, কেন সে তাকে বিয়ে করেছে। হঠাৎ সোহাগের কথা মনে পড়ে যায়। একটা কল সে সোহাগকে করতে চায়। বেলা 10টার দিকে বাড়ি ফিরল ফারহাদ। রুমে দেখল চিত্রাকে যেমনভাবে সে রুমে রেখে গিয়েছিল তেমনভাবে বসে আছে সে। গায়ে সেই শাড়িটা, বিছানায় গুটি মেরে বসে আছে। ফারাজের ঘরটা বাকিদের থেকে অন্যরকমভাবে সাজানো। তার যে সব জিনিস বেশ পছন্দ তাই দিয়ে নিমজ্জিত। বিছানার ওপর একটা শাড়ি পরে আছে। ফারাজ সেদিকে একবার তাকিয়ে চিত্রাকে প্রশ্ন করল, শাড়িটা দেওয়া হয়েছে তাহলে পরনি কেন? চিত্রা নিচের দিকে তাকিয়ে জবাব দেয়, আপনি না বলেছিলেন যেভাবে রেখে যাব সেভাবেই যেন এসে পাই, তাইলে নিজেকে বদলাইনি। দেখুন বিক্ষিপ্ত চিত্রাকে। ডার্লিং, তুমি কথাও বলতে জানো? আমি নিচে যেতে চেয়েছিলাম, যেতে দেওয়া হয়নি আমাকে। কেন জানতে পারি? চিত্রার গলায় অভিমান। আরে, এমন কড়া কড়া প্রশ্ন করছো কেন? তুমি না নতুন বউ, লজ্জা পাও একটু? পাও না?
লজ্জা পেতে বুঝি লজ্জা লাগে। এতক্ষণ পর তোমার স্বামীটা বাড়ি এলো, তোমার তো লজ্জায় রন্ধনী হওয়ার কথা ছিল, কিন্তু তুমি তো শোনা একটা জংলি বিড়াল। লজ্জা কি ছোটবেলায় দুধের সঙ্গে গুলিয়ে খেয়ে ফেলেছিলে নাকি? ফারহাজ আলমারি খুলে নীল রঙের একটা শার্ট আর সাদা প্যান্ট বের করে বিছানার উপর রাখলো। হঠাৎ চিত্রার চোখ যায় ফারহাজের ডান হাতে বৃদ্ধা আঙ্গুলের দিকে, সেখানে ব্যান্ডেজ করা। চিত্রা উঠে এসে ফারহাজের সামনে গিয়ে দাঁড়ায়, জিজ্ঞেস করে, হাতে ব্যথা কী করে পেলেন? যাওয়ার সময় তো হাতটা কাটা ছিল না। ফারহাজ তার হাতের দিকে তাকায়, পরক্ষণেই মুচকি হেসে জবাব দেয়, এগুলো ছোট লোকি ব্যথা। এসব ব্যথা আমার ভালো নাড়াতে পারবে না। আমার আবার বড় সব আঘাত নিয়ে খেলার অভ্যাস। টান টান কণ্ঠস্বর ফারাজ এলাহির। দুনিয়ার সব জিনিসকেই দেখছি আপনার ছোট লোকই মনে হয়, তো আবার আমার মতো ছোট লোককে বউ করছেন কেন? ভালোবাসার জন্য নাকি উদ্দেশ্য ভিন্ন? ফারাজ খানিকটা অবাক হয় চিত্রার কথায়। কথার ধরন কয়েকটা ঘন্টায় এত পরিবর্তন। মেজাজ খারাপ হচ্ছে তার। সে নিজেকে নিয়ন্ত্রণ করে, শান্ত থাকার চেষ্টা করে। ক্ষণস্বর থমকে থেকে জবাব দেয়, কি বললে? ভালোবাসার জন্য। তোমারে তোমাদের মতো মেয়েদের ভাগ করা যায়, ভালোবাসা নয়। গাইজ, আমার উচ্চারণে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।